সকালে নীলাম্বরী থেকে চেক আউট করে চারজনে বের হলো নীলাচল ভ্রমণে। অরু, অয়ন আর সাদ মৌ হাতে হাত ধরে এক এক করে প্রতিটা স্পট ঘুরে বেড়ালো এক এক করে। আর অনেক ছবি উঠলো তারা। দিনভর পাখালির কিচিরমিচির শব্দে মুখরিত জায়গাটির আশেপাশের পাহাড়ের ঢালুতে দেখতে পাওয়া যায় তরঙ্গা বম সম্প্রদায়ের বেশ কয়েকটি পাহাড়ি গ্রাম। পাহাড়ি গ্রাম ও আদিবাসীদের জীবনযাত্রা দেখতে সবাই মিলে হেঁটে গেল পাহাড়ের পাদদেশে। সাদ বলল, সাবধান, বর্ষায় পাহাড়ি উঁচু নিচু রাস্তা বেশ বিপজ্জনক, আর জঙ্গলে বিষাক্ত সাপের আনাগোনা আছে। সাদের কথায় অরু আর মৌ কিছুটা ভয় পেয়ে আর আগালো না। অয়ন বলল, ভয় পেও না, সাপ বা বন্যপ্রাণী দেখলে উত্তক্ত করবে না, তাহলে বিপদ। এছাড়া ওরা ঝামেলা করে না। মৌ বলল, না থাক ভাইয়া, আমরা আর যাবো না ওদিকে। ওরও মাথা নাড়িয়ে সম্মতি দিল। নীলাচলের শুভ্র নীলা, ঝুলন্ত নীলা, নিহারিকা ও ভ্যালেন্টাইন পয়েন্ট পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামাগার রয়েছে। শুভ্র নীলায় নাস্তা করে কিছুক্ষণ পর বিশ্রাম নিয়ে ওরু, অয়ন, সাদ আর মৌ মিলে প্রতিটা জায়গায় গিয়ে এক এক বেলা রেস্ট নিয়েছে ও খাওয়া দাওয়া করেছে। ভ্যালেন্টাইন পয়েন্টে গিয়ে দুপুরের লাঞ্চ করলো সবাই, সেখানে বিশ্রাম নিল। নীলাচলকে বাংলাদেশের দার্জিলিং বললে ভুল হবে না। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উঁচু এই জায়গায় বর্ষা, শরৎ কি হেমন্ত, 3 ঋতুতে ছোঁয়া যায় মেঘ। নীলাচল থেকে সমগ্র বান্দরবান শহর এক নজরে দেখা যায়। মেঘমুক্ত আকাশে কক্সবাজার সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকেরা উপভোগ করতে পারে। অরু যেন মন ভরে সব দৃশ্য দেখে নিচ্ছে এই সময়। আর অয়ন প্রতি মোমেন্টে অরুর মেমোরি ক্যাপচারে ব্যস্ত। অয়নের ভালো লাগছে অরুকে এত খুশি দেখে, ভালো লাগছে যে সে কাউকে ঘুরতে নিয়ে এসে এত খুশি করতে পেরেছে। নীলাচলের বাড়তি আকর্ষণ হলো এখানকার নীল রঙের রিসোর্ট। এর নাম নীলাচল স্কেপ রিসোর্ট। সাধারণ পর্যটকদের জন্য এ জায়গায় সূর্যাস্ত পর্যন্ত অনুমতি আছে, তবে বাইরে থেকে আসা টুরিস্টরা রাত কাটাতে পারে। অরু, অয়ন, মৌ আর সাদ লাঞ্চের পর সেখানে গিয়ে সময় কাটায় সন্ধ্যার আগ পর্যন্ত। পরে অয়ন সিদ্ধান্ত নেয় যে সে রাতটা এখানেই কাটিয়ে যাবে। সেদিন রাতটা নীলাচল স্কেপ রিসোর্টেই কাটিয়েছে মৌ, সাদ, অয়ন আর অরু। তাদের নেক্সট গন্তব্য নীলগিরি। বান্দরবান জেলার সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে 2200 ফুট উঁচু পাহাড়ের নাম নীলগিরি। নীলগিরির দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি, যে কাউকে এর রূপ দিয়ে বিমোহিত করতে সক্ষম। শরৎ আর হেমন্তের মেঘ আর নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে থাকে সেখানে। শীতে কুয়াশার চাদরে মুড়ে থাকে চারপাশ। সে এক দেখার মতন দৃশ্য, আর সে অপরূপ সৌন্দর্য উপভোগ করতেই যাবে তারা। পরের দিন সকালে ওর সারা শরীরে অনেক ব্যথা। হবেই না বা কেন? সারাদিন ঘোরাফেরার পর রাতে অয়ন দীর্ঘ সময় তার সাথে শারীরিক সম্পর্ক করে। ওর বুঝতে পারে না যে এটা কি অয়নের ভালোবাসা নাকি মোহ মাত্র। ওর ভাবে যে আমি কি সেদিন অয়নের দিকে এগিয়ে ভুল করেছি? অয়ন তো আমার কাছে আসেনি, আমি তো নিজেই অয়নের কাছে নিজেকে সঁপে দিয়েছি সে রাতে। অয়নকে দেখলে কিছু বোঝা যায় না যে তার মনে কি চলে। মাঝে মাঝে অয়নের ছোঁয়ায় আমার মনে হয় যে অয়ন আমাকে অনেক ভালোবাসে, আবার মাঝে মাঝে অয়নের ছোঁয়ায় মাঝে পাই শুধু ভোগের তাড়না। অয়নের কাছে গেলে আমাকে সে কাছে টেনে নেয়, আর দূরে থাকে মানে কেমন উদাসীন টাইপের সে। ওরু শত চেষ্টা করেও বুঝতে পারে না। এসব নানান কথা ভাবছে ওরু, আর অয়নের ডাকে ওরুর ভাবনায় ছেদ ঘটে। অরু, হুম, এভাবে খালি শরীরে বসে আছো কেন? কি হয়েছে? যাও ফ্রেশ হয়ে আসো, নীলগিরি যাবো আজ। কিন্তু কিন্তু কি? কয়টা বাজে? সকাল 5:45। এত সকালে? হ্যাঁ, অনেক সকালেই যেতে হয় ওখানে। কেন? এখন তো শরৎকাল চলছে ওরু। বর্ষা, শরৎ ও হেমন্তে মেঘের ভেলা লুকোচুরি খেলা দেখাচ্ছে নীলগিরিতে। এই কারণে খুব সকালে যেতে হবে, বুঝছো? জি। যাও গোসল করে আসো। আরোহীর শরীরটা রাত থেকে ভালো না। গতকাল বিকেলে খুব করে ঘুরেছে আরোহী, অনেক আর রুষা। বিকেল রাত বাইরেই খেয়েছে তারা। বিকেলে রাতে বাইরেই খেয়েছে তারা। সময়টা খুব ভালো কেটেছে তাদের। তবে রাত থেকে খুব করে বমি হচ্ছে আরোহীর। অনেক খুব টেনশনে আছে এই নিয়ে। সকাল হতেই ডক্টর ফারহানকে ফোন দিল অনেক। ডক্টর ফারহানা জানালো সে দেশের বাইরে আছে। অনেক কি করবে এখন? সে অয়নকে ফোন দিল। হ্যালো,
হ্যালো ভাই। কি খবর অয়ন? আলহামদুলিল্লাহ ভাই, এত সকালে? ইজ এভরিথিং অলরাইট? তোমার আপুর রাত থেকে খুব বমি হচ্ছে। ডক্টর ফারহানাকে ফোন দিয়েছিলাম, বললো সে দেশের বাহিরে। কাকে দেখাবো এখন অয়ন? আপুর বমি হচ্ছে কেন? হাবিজাবি কিছু খেয়েছিল? আমরা গতকাল বাইরে গিয়েছিলাম বিকালে আর রাতে, তোমার আপুর ফেভারিট রেস্তোরাঁয়। ওখানকার খাবার তো অনেক ভালো, বমি হবার কথা তো না। হতে পারে। কেন হবার কথা না? আরোহী গর্ভবতী। ভাইয়া ডক্টর জয়ের কাছে কনসাল্ট করো। ওয়েট, আমি ওনার নাম্বার টেক্সট করছি। ওকে। অয়ন দ্রুত জয়ের নাম্বার SMS করে দিল। অনেককে টেনশন হচ্ছে এখন অয়নের নিজের বোনকে নিয়ে। অন্যদিকে আবার মামা হবে বলে সে অনেক খুশিও। ওর ওয়াশরুম থেকে বের হয়ে এলো, পরনে তার ডার্ক পার্পল কালারের লং ফ্রক। ওর খেয়াল করলো অয়ন ও আজ সেম কালারের শার্ট পরে আছে। অনেক হ্যান্ডসাম লাগছে অয়নকে। এমনিতেও অয়ন অনেক হ্যান্ডসাম। ওর অয়নের সামনে দাঁড়িয়ে ভাবছে যে বড়ি হেসে দিল ওরু। খুব সকাল সকাল বের হলো ওরু অয়ন সাদার মৌ নীলগিরির উদ্দেশ্যে। মৌ বলল, আজ কোথায় কোথায় যাব আমরা? প্রথমে নীলগিরি, তারপরে বখালেক, নাকাফুম আর লাস্ট কেওক্রাডং। স্যার, আজ কেউ কারাটাং যাওয়া হবে না। বগলে ঘুরে ওখানে রাত কাটাবো। কাল যাবো কেউ কারাটাং। ওয়াও, বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পাহাড় চূড়া, নাম কেওক্রাডং। বাহ মৌ, তুমি জানো? না জানা কি আছে সাদ, আমি বইয়ে পড়েছি। সাদ হেসে দিল। সে তার বইয়ের সাথে মশকরা করছিল। নীলগিরি পাহাড়ের চূড়াতেই রয়েছে বাংলাদেশের সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্র গুলোর একটি, নীলগিরি পর্যটক কেন্দ্র। নীলগিরি থেকে চারপাশ চোখ মেলে তাকালে সারি সারি মেঘের পাহাড়ে আশ্রে পড়া ও প্রকৃতির অপর সৌন্দর্য আপনাকে বিমোহিত করে। ওর অবাক নয়নে দেখছি সেখানকার চারিপাশ। ভাবছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কত নিখুঁত হাতে সৃষ্টি করেছেন এই গোটা পৃথিবীকে। আর আমাদের বাংলাদেশ তো অপরূপ সৌন্দর্যের বাংলাদেশের রূপ এই দু চোখে দেখতে পারলে আর দরকার কি টাকা খরচ করে প্রবাসে ভ্রমণে কক্সবাজারের সমুদ্র সৈকত। নীলগিরির চূড়া থেকে পাহাড়ের সারির পাশাপাশি আকাশ তখন পরিষ্কার। ওরু দেখছে মুগ্ধ নয়নে চারিপাশ। হঠাৎ কারো কথায় ফিরে তাকালো সে। অয়ন দাঁড়িয়ে আছে পিছনে। অয়ন ওর কাছে এসে তাকে দেখলো আর বলল, ওই দেখো, ওইখানটায় বগালে কেউ কারাটাং দেখতে পাচ্ছ? ওই যে ওইটা। রাইট। ওখানে ওটা কি নদী? ওখানে চট্টগ্রাম বন্দর ও সাঙ্গু নদী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কেন? এখানে ঘুরতে নিয়ে আসার জন্য। আপনি এখানে না আনলে হয়তো এত অপরূপ স্থান দেখার সৌভাগ্য হতো না। আমি এখানে কিছুই করিনি ওরু, তোমার কবলে ছিল এখানে আসা, এসেছো। আমি উছিলাম মাত্র। চলো বগালেক যাও যাক। আর একটু থাকি না এখানে? আচ্ছা। ওরু আস্তে আস্তে অয়নের হাত ধরলো। তাকিয়ে আছে সে অয়নের দিকে, আর অয়ন তাকিয়ে আছে সামনে। অয়নের ওর হাতটা আরো একটু আঁকড়ে ধরে ওরকে নিজের কাছে নিয়ে এলো। সামনের দিকে তাকিয়েই অয়নের এক্সপ্রেশন দেখে তার কাজ অনুমান করা পসিবল না। এক্সপ্রেশনলেস একটা মানুষ সে। নীলগিরির পর চারজন মিলে পাড়ি জমালো নাফাখুম জলপ্রপাতে। বান্দরবন জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে অবস্থিত এটি। পানি প্রবাহের পরিমাণের দিক থেকে এটিকে বাংলাদেশের অন্যতম বড় জলপ্রপাত হিসেবে আখ্যায়িত করা হয়। আবার কেউ কেউ একে বাংলার নায়গ্রা বলে অভিহিত করেন। নাফাখুম দেখতে থানচি বাজার থেকে সাঙ্গু নদীর পথে নৌকা দিয়ে রেমাক্রি যেতে হয়। আর নৌকাকে উঠে সেই খুশিতে ওরও নৌকাতে উঠে সেই খুশি। পানি নিয়ে খেলা করছে শিয়ার মৌ। সেখানকার এক বৃদ্ধ আদিবাসী ওরদের সাথে নৌকায় ছিলেন। তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, ঘুরতে এসেছো বুঝি? সাদ বলল, বাড়ি কই? ঢাকা। নাফাকুম যাবা? জি, আপনি কি এখানের অধিবাসী? বলা যায়। তাহলে আমাদের মতো কথা বলছেন কেন চাচা? বাড়ি আমার রাজশাহী। এখানে টুরিস্টদের ডিটেলস জানাই। ওহ, তা আমাদেরও কিছু বলেন চাচা এই জলপ্রপাত সম্পর্কে। শোনো, রেমাকিতে রয়েছে মারমা বস্তি। মারমা ভাষায় খুম মানে জলপ্রপাত। রেমাকিতে প্রায় 3 ঘন্টা পায়ে হাঁটলেই তবে দেখা মিলে প্রকৃতির এই অনিন্দর রহস্যর। রেমাকিতে খালের পানি নাফাখুমে এসে বাঘ খেয়ে প্রায়
25-30 ফুট নিচের দিকে নেমে গিয়ে প্রকৃতির জন্ম দিয়েছে এই জলপ্রপাতে। দ্রুত গতিতে নেমে আসা পানির জলবাষ্পের সূর্যের আলো প্রতিনিয়ত এখানে রংধনু খেলা করে। তুমি যদি অ্যাডভেঞ্চারের প্রিয় হও ও বান্দরবানে ট্রেডিং করার ইচ্ছে থাকে কিংবা দেখতে চাও বান্দরবানের গহীনের সবুজের খেলা, আদিবাসীদের জীবনের চিত্র, সাঙ্গুর ভয়ঙ্কর রূপ বা শীতের টলমলে পাথরের জলের খেলা, তবে তোমার জীবনে একবার হলেও যাওয়া উচিত অনিন্দ সুন্দর ঝর্ণায়। বাহ, সুন্দর বললেন চাচা, ধন্যবাদ। অয়নার স্যার যাবার পথে ওই বৃদ্ধা হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। ট্রেডিং করার ইচ্ছে থাকে কিংবা দেখতে চাও বান্দরবানের গহীনের সবুজের খেলা, আদিবাসীদের জীবনের চিত্র, সাঙ্গুর ভয়ঙ্কর রূপ বা শীতের টলমলে পাথরের জলের খেলা, তবে তোমার জীবনে একবার হলেও যাওয়া উচিত অনিন্দ সুন্দর ঝর্ণায়। বাহ, সুন্দর বললেন চাচা, ধন্যবাদ। অয়নার স্যার যাবার পথে ওই বৃদ্ধ চাচাকে 3000 টাকা দিয়ে গেল। বৃদ্ধ চাচা অনেক খুশি হয়েছে। প্রতিটা জায়গা ওরুকে নতুন করে মুগ্ধ করছে। নাফাকুমের কাছে যেয়ে ওরও পানি ধরার চেষ্টা করছে, কিন্তু বারবার হাতে নিয়ে আবারও সরিয়ে ফেলছে। হঠাৎ অয়ন ওরুর হাত ধরে নিজের কোলে বসালো। দুজনে পাশের একটা পাথরের উপর বসা। অয়ন ওরুর হাত ধরে পানি ছুলো, আবার ওরু খিলখিল করে হেসে দিল। ওরুর হাসির সাউন্ড যেন অয়নের বুকে ঠিক মাঝে যেয়ে বিঁধেছে। এই মুহূর্তে অয়নকে খুব করে টানছে ওরুর হাসি। অয়ন এক হাত ওরুর পেটে স্পর্শ করলো। ওরু কেঁপে উঠল। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। অয়ন ওরুর ঠোঁটের কাছে আসতেই ওরু মুখ সরিয়ে নিল। না, অরু, এর শোধ রাতে তুলবো। নাফাখুম থেকে ফেরার পথে আবার সেই বৃদ্ধ চাচার সাথে দেখা হলো সবার। আরে চাচা, এবার বখালেক যাচ্ছি। ভালো ভালো, কেমন ঘুরলে নাফাকুম? অস্থির। এবার বখালেক নিয়ে কিছু বলেন। শোনো তাহলে, বগাকাইন লেক বা বগা লেক বান্দরবান জেলা রুমা উপজেলা থেকে 17 কিলোমিটার দূরে কেওকান্ডং পাহাড়কুলে ঘেঁষে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উচ্চতায় 2000 বছর আগে প্রাকৃতিকভাবে সৃষ্ট এক হুড। ব্রতব্দ বিজ্ঞানের মতে একটি মৃত কোনো আগ্নেয়গিরি জ্বালামুখ অথবা উল্কা পিঙ্গরের পতনের ফলে এই লেক তৈরি হয়েছে। ওয়াও, তারপর চাচা? বগা লেক অনেকের কাছে ড্রাগন লেক বলে পরিচিত। সকাল, সন্ধ্যা কিংবা রাতে রূপে বিভিন্ন বিভিন্ন শোভা পায়। মোহিত হয় এখানে আসা পর্যটকরা, যেমন তোমরা আজ হবে। যাত্রাপথের সমস্ত ক্লান্তি এক নিমেষে দূর করে দেয় লেক শান্ত শীতল জল। পাহাড়ের কূলে প্রায় 15 এক জায়গা জুড়ে আকাশ, পাহাড় আর নীল জলের পরশা সাজিয়ে বগা লেক তাই পর্যটকদের কাছে হয়ে উঠেছে অন্যান্য। অসাধারণ বললেন চাচা, খুব সাজিয়ে কথা বলেন। এত কথা মাথায় থাকবে না বলে রেকর্ড করে নিলাম। ভালো ভালো। অয়ন স্বাদের কথা শুনেই মৌকে বলল, মৌ, ভাইয়া, তোমার বরে তো বাম মারে কেন? আমিও তাই ভাবছি, যাকে পায় তার সাথেই খাতে শুরু ওনার। পাহাড়েও। অয়ন আর মৌ এর কথা শুনে ওরু হাসছে। সবাই এইভাবে হাসতে দেখে তখন কিছু বলেনি। ধ্রুব কুচকে তাকিয়েছিল শুধু। সাদ আবার চাচার কথায় মন দিল। সেখান থেকে এসে পড়ে সাদ বলল, চাচা, ক্রিউকাডং নিয়ে এবার কিছু বলেন। কেওকান্ডং পাহাড় বান্দরবানের রুমা উপজেলা অবস্থিত। প্রায় 3172 ফুট উঁচু এই পর্বতকে এক সময় বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মনে করা হতো, কিন্তু আধুনিক পদ্ধতিতে পরিমাপে বর্তমান সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিসেবে এর অবস্থান 5ম। জানি। তারপর? কেওকান্ডং নামটি এসেছে স্থানীয় আদিবাসী মারমাদের থেকে। মারমা ভাষায় কেওকান্ডং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। দূর থেকে কেওকান্ডং এর চূড়া শূন্য মিলিয়ে আছে বলে মনে করা হয়। আর চূড়ায় উঠলে পাহাড় মেঘের মিতালি আপনাকে আনন্দিত করবে মায়াবী আকর্ষণে। বাহ, ধন্যবাদ চাচা। আচ্ছা বাবা। ওই, তোরা হাসতেছিলি কেন? কই? বল।
আরে না, আমরা অন্য কথায় আসছিলাম। বেটার। বগালে ঘুরে সন্ধ্যা নাগাদ ওখানে একটি স্থানীয় হোটেলে রাত কাটানোর সিদ্ধান্ত নিল তারা। কাল সকাল সকাল যাবে কেওক্রাডাম, কাল রাতে ফিরবে তারা ঢাকায়। জয়ের কাছে চেক আপ করে সন্ধ্যায় বাড়ি ফিরল আরোহী আর অনিক। আরোহী, হুম, এখন কেমন লাগছে? ঠিক আছি। তুমি আর বাইরের খাবার খাবে না? হুম, হুম, টেনশন করছিলে খুব? স্বাভাবিক কি না? হুম, আরোহী, বলো। একটু সাবধানে থাকো প্লিজ। ভালোবাসি তোমাকে। তোমাদের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আমি ঠিক আছি অনিক, তুমি পাশে থাকলে আমি ঠিক আছি। অনেক আরোহীকে বুকে জড়িয়ে নিল। রাত 3টা, ওর শুয়ে আছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আজকের দিনটা যত সুখের গেছে তার রাতটা ততই কষ্টের গেল। না, আজকে সে প্রস্তুত ছিল না শারীরিক সম্পর্কের জন্য, চাচ্ছিল না অয়ন আজও এমন কিছু করুক। বগালে ঘুরে রাতে ওখানে একটা স্থানীয় হোটেল থেকে গেল সবাই। তবে পরের দিন আর কেওক্রাডং ঘোরা হয়নি, কেননা রাতে মৌ খুব অসুস্থ হয়ে পড়ে। খেতে পারছিল না মেয়েটা, বমি হয়ে যাচ্ছিল সব। সকালে উঠতেই পারছিল না বেচারি। এজন্য সবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো সকালে ফিরে যাবে তারা। ওরও ইচ্ছা হচ্ছিল না আর বের হতে, ঢাকায় ফিরবে নিজের সংসারে। এটাই ভালো লাগছে এখন তার। সকাল 9টায় রওনা দেওয়ায় সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছিয়েছে তারা। সন্ধ্যা 7:30 বাজে হয়তো, আর অয়ন ল্যাপটপ নিয়ে বসেছে। হঠাৎ কিছু একটা বিকট শব্দ, সামনে তাকালো অয়ন। ওরও অয়নের স্ট্যান্ডের সাথে ধারাম দিয়ে দাড়ি খেয়েছে কোমরে, ব্যথা পেয়ে কোমর চাপটে চেপে। আর কি হলো, দেখে আসতে পারো না? ব্যথা পেয়ে কোমর চেপে ওরু কেঁদে দিল। ব্যথা পেয়েছে অনেক। অয়ন ওরুকে করে তুলে খাটের উপর করে শুয়ে দিল। দেখি কোথায় লিখেছে। এবার এইভাবেই শুয়ে থাকো, ভলিনি স্প্রে করে দিচ্ছি। ভলিনি স্প্রে করায় 15 মিনিট পর ব্যথা কমলো ওরুর। ধন্যবাদ। রাখো তোমার ধন্যবাদ। কিভাবে বলদের মতো বাড়িটা খেলে? উফ। ওরু মাথা নিচু করে তাকিয়ে আছে। অয়ন কিছু বলতে যাবে তখনই কল আসলো তার। অয়ন ফোন রিসিভ করে কথা বলতে বলতে বাইরে চলে গেল রুমের। ওরু অয়নে যাওয়ার দিকে তাকিয়ে আছে। অয়নের অ্যাটিটিউড, তার কথাবার্তা, হাঁটা চলা সবকিছুর প্রতি পাগল ওরু। রোজ রোজ নতুন নতুন করে প্রেমে পড়ে সে তার স্বামীর। যতই অয়নের ব্যবহারে অভিমান করুক, কিছুক্ষণ বাদে সকল মান অভিমান মিলিয়ে যায়। এটাই হয়তো ভালোবাসা। এভাবেই 10-12 দিন কেটে গেল। ফেরার পর থেকে অয়ন আবার কাজে ব্যস্ত হয়ে পড়েছে, নিজের কাজে আর ওরও নিজের সংসারে। এদিকে মুখ প্রেগনেন্ট। বান্দরবন থেকে ফিরে পরের দিনই টেস্ট করিয়েছিল, রিপোর্ট পজিটিভ এসেছিল। 1.5 মাসের অন্তঃসত্ত্বা সে। সেদিন থেকে সাদের খুশির যেন কোনো ঠিকানাই পাওয়া যাচ্ছে না। বাবা হবে সে। ময়ের প্রেগনেন্সির খবর শুনে ওরও খুব খুশি। ওরও একটা সন্তান চায় এখন। ওর ধারণা একটা সন্তান আসলে অয়নের তার মাঝের সবকিছু ঠিক হয়ে যাবে। সে অয়নের ভালোবাসা পাবে। শুনেছে একজন পুরুষের পৃথিবীতে 2জন নারীকে সব থেকে বেশি ভালোবাসে। এক, তার জন্মদাতা মাকে, আর দ্বিতীয় তার সন্তানের মাকে। যদিও ওর জীবনে এই কথা ভিত্তিহীন, কারণ তার বাবা এই কথার মানে রাখেনি। অয়নের ক্ষেত্রে কি এই কথাটা আদৌ সম্ভব? সে তো তার জন্মদাতা মাকে ঘৃণা করে, তাহলে সন্তানের মাকে কি সে ভালোবাসতে পারবে? না, এসব কথা ভ্যালুলেস। কেননা অয়ন তো সন্তানই চায় না। অয়ন বলে বাচ্চা পছন্দই করে না। মৌকে ইদানিং রোজ সকালে অয়নদের বাড়িতে দিয়ে যায় সাত, আর ফেরার পথে বাসায় নিয়ে যায়। কেননা বাসায় মৌ একাই থাকে, আর এই অবস্থায় একা থাকা মানে রিস্ক। কখন কি লেগে বসে, এর থেকে অয়নের বাড়ি থাকলে ওর সাথে সময় কেটে যাবে মৌয়ের। ওরও সময়টা ভালোই কাটে মৌয়ের সাথে। রাতে মৌ আর ওরু গল্প করছিল। আপু, তোমার হাতের আংটিটা অনেক সুন্দর। সাদ দিয়েছিল আমাদের বাসর রাতে। ময়ের কথায় ওর নিজের বাসর রাতের কথা মনে পড়ে গেল। তাকে তো অয়ন দিয়েছিল, কিন্তু কোনো গিফট নয়, টাকা। সেদিন অত শত না বুঝে টাকাটা নিয়ে ব্যাগে রাখলেও এটা এখন ওরও ভালোই বুঝে যে টাকা কোনো বাসরাতের গিফট হতে পারে না। সেদিন টাকাটা দিয়ে অয়ন তাকে নীরবে অপমান করেছে, যে অপমান ওরও নীরবে মেনে নিয়েছে। ময়ের কথায় ওর হুঁশ ফিরল। ওরও কিছু বলতে যাবে তখনই অহনা হাজির। অহনার মুখে বিষণ্ণতার ছাপ। ভাবি, জি আপু। নিচে বাবা ডাকছে।
মৌ ভাবি তুমিও যাও। আচ্ছা যাচ্ছি আমরা। অরুণও নিচে নামতে দেখে রুমে অয়ন, বাবা, সাদ, অনেক আর একজন বয়স্ক আর মহিলা লোক বসা। এই তো অরুমা, মৌমা, এদিকে এসো। জি বাবা। এই যে এনামুল ভাইয়া, রুনা ভাবি ও অরু আয়নের স্ত্রী আর মোয়ের সাদের স্ত্রী, ইনারা অহনাকে দেখতে এসেছে। কথাটা শুনে ওর সাথে সাথে অহনার দিকে তাকালো। অহনার মুখ লাল হয়ে আছে। আসসালামু আলাইকুম। রুনা আহমেদ বলল, না আন্টি, আপনারা বসুন, আমি আসছি। অরু দ্রুত পায়ে রান্নাঘরে গেল, সাথে মৌ। আজব, হুট করে এমন দেখতে এলো। জানতে না তুমি অরু? না আপু। তাও রাত 9টায়? এমন সময় কেউ আসে নাকি? অরু কিছু বলতে যাবে, আবার অহনা হাজির। অহনা বলল, অভদ্রতা এগুলো মৌ ভাবি, মেজাজটা যা খারাপ হচ্ছে। অহনা অরুকে বলল, ভাবি তুমি কিন্তু ভাইয়াকে বলে দাও আমি এখন বিয়ে করব না। আপু মাথা ঠান্ডা কর। না ভাবি, তুমি না পারলে আমি নিজেই ভাইয়াকে বলবো। আচ্ছা বলো, কিন্তু ওনারা যাক তারপরে। হুম। সেদিন রাতে অহনা কিছু বলার আগেই পাকা কথা দিয়ে যায় ছেলের পক্ষ। ছেলের মা অহনাকে আংটি পরিয়ে চলে যায়। অহনা কি বলবে কি সে এমন তড়িঘড়ি করে দেখে শকড। অহনা কিছু বলবে কি সে এমন তড়িঘড়ি দেখে শকড। অহনার চোখ থেকে পানি পড়ছে। এটা কিভাবে করলো তার পরিবার? এত বড় একটা সিদ্ধান্ত তাকে জিজ্ঞেস না করেই নিয়ে নিল তার বাবা আর তার ভাইয়া। সে কি করে পারলো এটা? রাত 2টা, অহনার চোখে কোনো ঘুম নেই। তার বিয়ে তার মতামত না জেনেই কিভাবে ঠিক করে ফেললো তার পরিবার? কিভাবে পারলো এটা? অহনা তো ছেলেকে চেনেও না, দেখেও নি। এই আধুনিক যুগে এসে অহনা যেন নিজেকে আদি যুগের মেয়ে বলে মনে হচ্ছে, যে যুগে মেয়েরা না দেখে পরিবারের কথা মতো বিয়ে করে সংসার করত। না, আমি আর বিয়ে করতে পারবো না। আমি যে রাজকে ভালোবাসি, নিজে থেকে বেশি ভালোবাসি। রাস্তা আমাকে কথা দিয়েছিল যে বিদেশ থেকে ফিরে আমাকে বিয়ে করবে। রাস্তা তাকে অপেক্ষা করতে বলেছিল। অহনা আর রাজ একই ক্লাসে পড়তো। দেখা হয়েছিল প্রথম দিন তাদের কোচিং এ, সেখান থেকে আলাপ। তখন অহনা পড়তো ক্লাস 9-এ। ক্লাস 10 থেকে তাদের প্রেম। একই কলেজ, একই ভার্সিটিতে পড়ে তারা। রাজদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই সে প্রায় ফ্রাস্ট্রেট থাকতো যে অহনার বাসা থেকে তাকে মেনে নিবে কিনা। দেশে চাকরির অবস্থা ভালো না, তারপর সমবয়সী, কি করবে ভেবে পাচ্ছিল না। অহনারও ভয় হতো রাজকে হারিয়ে ফেলার। তবে রাজের বড় বোন রিমার বিয়ে হয় প্রবাসে। রিমা রাজকে নিয়ে চলে যেতে চায় বাইরের দেশে, কারণ এই দেশে থাকলে রাজের এস্টাবলিশড হয়ে অনেক বছর লেগে যেত। রাজ অহনাকে ছেড়ে যেতে চায়নি। অহনাই রাজকে পাঠিয়েছিল তার বেটার ফিউচারের জন্য। 1 বছর আগে যখন রাজ বিদেশে যাওয়ার আগে শেষ দেখা করতে এসেছিল অহনার সাথে, সেদিন অহনার হাত ধরে বারবার বলেছে রাজ তার জন্য অপেক্ষা করতে। রাজের শেষ কথা ছিল, অহনা যাচ্ছি। কতবার বলেছি তোমায় যাচ্ছি বলবে না? সরি। হুম। আচ্ছা অহনা, তাহলে যে আসছি। তাড়াতাড়ি ফিরে এসো রাজ। আসবো, 1 বছর সময় দাও প্লিজ। প্লিজ অপেক্ষা করো আমার জন্য। আমি ফিরে আসবো অহনা, এসে তোমায় বিয়ে করে আমাদের সুখের সংসার করবো। 1 বছরের জন্য চাচ্ছি তোমার কাছে থেকে। অপেক্ষা করো, এই 1 বছরে আমি যোগাযোগ না করলেও অপেক্ষা করবে। আর 1 বছর পর যদি ঠিক এই দিনে এই সময় আমি তোমার সামনে না ফিরতে পারি, তাহলে ভেবে নিও আর কোনোদিনও ফিরবো না। খেয়াল রেখো নিজের। কথাগুলো ভাবতে ভাবতে হু হু করে কেঁদে দিল অহনা। কাল সেই দিন, সেই তারিখ। 1 বছর অপেক্ষা করেছি এই দিনে। কাল আমার রাজ ফিরবে, কলেজের পিছনে ছোট্ট চায়ের দোকানের সামনে দেখা করবে আমার সাথে। এই কথা তো দিয়ে গেছিল রাজ। তবে রাজ যদি না আসে কাল, তবে বিদেশে যাবার পর থেকে এই 1 বছর রাজ কোনো যোগাযোগও তো করেনি আমার সাথে। তাহলে কি রাজ আমাকে ভুলে গেল 7 বছরের সম্পর্কটাকে? ওর খারাপ লাগছে অহনার জন্য। বাঁকা কথা হবার সময় সে অহনার চোখে পানি দেখেছে। অহনা খুশি না এই বিয়েতে, খুশি হওয়াতে বাদ। ওর অহনার চোখে এক অদ্ভুত যন্ত্রণা অনুভব করেছে। ওর অয়নের দিকে তাকালো। অয়ন কাজ করছে ল্যাপটপে। কিছু বলবে? জি না, মানে
কি হ্যাঁ নাকি না কোনটা? অহনা আপু এই বিয়েতে খুশি না। কে বলেছে তোমায়? আমি বুঝেছি আপু চোখ দেখি। ওরকে আর বলতে দিল না অয়ন, নিচে বলল, ওহ, তুমি মানুষের চোখ দেখে মনের কথা বুঝে ফেলো নাকি? না, তাহলে খুব কাজ ছিল। তো তুমি তোমার বিয়ের কথা শুনে জোরে জোরে হেসেছিলে বুঝি? ছেলে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, দেখতে ভালো, বংশ ভালো, এই বিয়েতে না খুশি হবার তো কিছুই নেই। ঘুমাও। রুমের বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনলে অহনা, আর সে আগে থেকে কি বলবে এখন গিয়ে তার ভাইকে। রাজের কথা বললে কি ভাই মেনে নেবে? এদিকে তো ছেলে পক্ষ আংটি দিয়ে গেছে, আগামী মাসের প্রথম সপ্তাহে বিয়ের ডেটও ফাইনাল করে দিয়েছে। এত দ্রুত গতিতে সব কেন হচ্ছে আমার জীবনে? না, এ বিয়ে আমি করতে পারবো না। তবে কি এক্ষুনি ভাইয়াকে বলবো রাজের কথা? আর বললে যদি ভাই মেনেও নেয়, আর তারপর যদি কাল রাজ না আসে, তখন কি হবে? তাহলে তো বাধ্যতামূলক এই অজানা অজানা মানুষটাকে বিয়ে করতে হবে। এমন হাজারো কথা মাথায় ঘুরপাক খাচ্ছে অহনার। একসময় মাথাটা ঘুরে পড়ে যেতে নিলে কোনোভাবে নিজেকে সামলিয়ে নিজের রুম পর্যন্ত গেল। সকালে অয়ন হাসপাতালে ঢোকার সাথে সাথে এক লোক কাঁপতে কাঁপতে রিসেপশন থেকে যাচ্ছে। এক্সকিউজ মি, আর ইউ ওকে? It doesn't seems like everything is okay. লোকটা কিছু বলার আগে পিছন থেকে এক ডাক্তারের ডাক দিল। আপনি এবার যেতে পারেন আপনার বেবিকে দেখতে। লোকটা চলে গেল। কি হয়েছে ডক্টর ওনার? স্যার, অ্যাকচুয়ালি ওনার প্রিমেচুয়ার বেবি হয়েছে। ও। অয়ন কেবিনে যাওয়ার সাথে সাথে জয় নক করলো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। রুম নাম্বার 22 এর পেশেন্টের বিল প্রিপেয়ার করা হয়ে গেছে স্যার। না এখনো। ওহ, করে ফেলেন স্যার, সিজার হয়েছে তাই 3 লাখের উপরে টাকা বিল এসেছে। এত কেন? সিজার, তাই তার সাথে প্রিমেচুয়ার বেবি হয়েছে। ও বুঝেছি। একটু আগে মেবি ওনার হাজবেন্ডকেই দেখলাম। আমি আধা ঘন্টার মধ্যে বিল প্রিপেয়ার করে দিচ্ছি। আজই রিলিজ নাকি? ওকে স্যার। হ্যাঁ বলেন। আর কতদিন স্যার, আর কতদিন এমন অন্যায় চলবে বলতে পারেন? ওই পেশেন্টের রিপোর্টে একদম নরমালে ছিল, একটু লো প্রেসার প্রবলেম ছিল, মায়ের আর কিছু না। আমি নিজে ওনার পাস রিপোর্ট চেক করেছি। বেবি সুস্থ সবল ভাবে আরো 1 মাস পরে জন্ম দেওয়া যেত, কিন্তু অ্যাপোলো হসপিটালে তো গরিব ও মধ্যবিত্তের জন্য অভিশাপ স্যার, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। আর এই পেশেন্টকে আর তার পরিবারকে বলা হয়েছিল যে পেশেন্টের লাইফ রিস্ক, বাচ্চার অবস্থা ভুল জায়গায়, এখনই অপারেশন না করলে কাউকে বাঁচানো যাবে না। নিজেদের লাভের কারণে তাদের মিথ্যে ভয় দেখিয়ে 1 মাস আগে সিজার করানো হলো। এখন মা আর বাচ্চার অবস্থা শোচনীয়। কেন স্যার, এমন কেন করলো? এই দম্পতি তো আহামরি বড়লোকও ছিল না। পেশেন্টের হাজবেন্ড টেনশনে পাগল হওয়ার কায়দা। একদিকে হাসপাতালের মোটা অঙ্কের বিল, অন্যদিকে এত কিছুর পরও যদি বাচ্চার মা সুস্থ থাকতো, তাও নেই। আর এটা কিন্তু নতুন হয়ে আসছে না স্যার, এমন শত শত রেকর্ড আছে। বলেন না স্যার, আর কতদিন এভাবে চলবে? আর কতদিন অ্যাপোলো হসপিটাল মানুষের শত কষ্টের উপার্জন করা অর্থ আত্মসাৎ করে নিজেদের প্রেভিন্সের ফান্ড বাড়াবে? ডক্টর জয়া, আপনি কথাগুলো ঠিক বলেছেন যে এটা নতুন না, এর আগে এমন অনেক রেকর্ড আছে। তবে এটাও জেনে রাখেন যে আপনি নতুন নয় যে এই নিয়ে প্রতিবাদ করেছেন, তবে ফলাফল 0। সিস্টেমের কাছে কেউই টিকতে পারেনি। আচ্ছা বলুন তো, বাংলাদেশে তো ভালো ডাক্তার আছে, ভালো চিকিৎসার অভাব কেন? কেনই বা দেশের মানুষ রোগ হলেই বিদেশে পাড়ি জমায়? কারণ হলো আমাদের দেশে 30% ভালো ডাক্তার MBBS পাশ করে বিদেশে চলে যায়, আর বাকি 30% আপনার মতো সিস্টেমের সাথে না পেরে শেষ পর্যন্ত বিদেশে চলে যায়। যেমন কিছুদিন আগে ডক্টর ফারহান এসব নিয়ে প্রতিবাদ করে যুক্তিতর্কে টিকতে না পেরে সিস্টেমের চাপে পড়ে আসবে বিদেশে। আমার এত বছরের ক্যারিয়ারে অনেক এমন ডাক্তার দেখেছি যারা প্রতিবাদ করেও এই হাসপাতালকে চেঞ্জ করতে পারেনি। অ্যাপোলো শুধু ধনীদের যাবার জায়গা, এখানে জেনারেল ওয়ার্ডের এক্সপেন্সিভ সাধারণ মানুষ বহন করতে পারে না। এত কিছুর পরও কিন্তু এই হাসপাতালের রোগী কমে না। বাংলাদেশের মন্ত্রী, মিনিস্টার, নায়ক, নায়িকা, বড় বড় শিল্পপতির পরিবার এখানেই চিকিৎসা নিচ্ছে। কিন্তু স্যার, এভাবে আর কতদিন? হয়তো এন্টায়ার লাইফ। ওহ, আমি তো আপনাদের মতো ডাক্তার না ডক্টর জয়া, তবে হাসপাতালে ফাইন্যান্স যেহেতু আমার হাতে, আমি যথাসাধ্য চেষ্টা করবো বিল কমানোর। আর আপনি এই অভিযোগটা হাসপাতালের সিইওর কাছে করেন, অন্ততপক্ষে কিছুটা হলেও এই ভিকটিমের হেল্প হবে।
তবে সিস্টেম চেঞ্জ পসিবল না। এক্সকিউজ মি স্যার। অয়ন রুমে ঢোকার সাথে সাথে জয় দরজায় নক করে। অয়ন জয়ের কথায় হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। আমি যথাসাধ্য চেষ্টা করবো বিল কমান্ডার। আর আপনি এই অভিযোগটা হাসপাতালের সিইওর কাছে করেন। অন্ততপক্ষে কিছুটা হলেও এই ভিকটিমের হেল্প হবে। তবে সিস্টেম চেঞ্জ পসিবল না। এক্সকিউজ মি স্যার। অয়ন রুমে ঢোকার সাথে সাথে জয় দরজায় নক করে। অয়ন জয়ের কথায় নিচের ডেস্কের দিকে একবার তাকিয়ে দেখে নিল। জয় চলে যাওয়ার পর অয়ন জয়ের বলা কথাগুলো নিয়েই ভাবছে। অয়ন জানে হাসপাতালে গোটা কয়েক অসৎ ডাক্তার রয়েছে, তবে সবাই না। অসৎ ডাক্তারগুলো অনেকের টাকা মেরে খায়, তারা ভুলভাল বলে হাসপাতালে আটকে রাখে দিনের পর দিন পেশেন্টদের, আর পাহাড় সমান বিল বাড়ায়। অয়ন এসবের বিরুদ্ধে, তবে কিছু করার নেই তার। 6 বছরের কন্ট্যাক্ট হাসপাতালের সাথে। ইদানিং ওর শরীরটা তেমন একটা ভালো না, খুব অস্থির অস্থির লাগে তার। মাথাটা মাঝে মাঝে চক্কর দিয়ে ওঠে। যে ওর আগে সারা বাড়ির কাজ একা করলেও ক্লান্ত হতো না, সে এখন অল্পতেই ক্লান্ত হয়ে যায়। কেমন এক অদ্ভুত অনুভূতি হয় ওর। আর ইদানিং শুধু ঘুম পায় তার। একটু শুলে যেন রাত্রে ঘুম ভর করে তার চোখে। এই তো একটু আগে আসলে নামাজ পড়ে একটু শুয়েছিল, কখন সে ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই তার। সন্ধ্যা 6টা, কলেজের পাশে ছোট্ট চায়ের দোকানটায় বসে আছে অহনা। এখন থেকে না, সেই সকাল 7টা থেকে এখনো অবধি সে ওখানেই বসে। সব লোকেরা তাকে ফিরে ফিরে দেখছে। চাওয়ালা চাচাও 5-6 বার জিজ্ঞেস করে গেছে কিছু লাগবে কিনা। অহনা কোনো মতো নিজের চোখের পানিকে আটকে রেখেছে। কই রাস্তা এলো না। সে না অহনাকে কথা দিয়েছিল যে 1 বছর পর ঠিক এই দিনে, এই সময়ে, এই স্থানে সে অহনার সাথে দেখা করবে, ফিরে আসবে পুরোপুরি তার কাছে। কই আসলো না তো রাজ। তাহলে কি সব শেষ? অহনাকে তো রাজ বলেছিল যে এই সময়ের মাঝে না ফিরলে সে আর কোনোদিনও ফিরবে না। তাহলে কি সেই সময় তো আরো 6 ঘন্টা আগে পার হয়ে গেছে। 1 বছর আগে ঠিক দুপুর 12টার সময় তো রাজ তাকে কথা দিয়ে গিয়েছিল যে সে ফিরে আসবে, কিন্তু ফিরল না। তাহলে কি অহনা ভুল করলো? 1 বছর ধরে রাতের বেলা কথায় আস্থা রেখে তার জন্য অপেক্ষা করে এই মুহূর্তে অহনার নিজেকে অনেক বোকা বলে মনে হচ্ছে। 1 বছর কোনো যোগাযোগ করেনি রাজ, তাও সে অপেক্ষা করেছে। এই আধুনিক যুগে কত মাধ্যমই তো আছে যোগাযোগের, তাও রাজ যোগাযোগ করেনি। অহনা তো পারত রাজের খোঁজ নিতে, তার সাথে যোগাযোগের চেষ্টা করতে, করেনি অহনা, কেননা সেটা রাজের কথায় বিশ্বাস করে। এতদিন তো রাজার অপেক্ষায় সে বসেছিল। তাহলে অহনা বোকা নয়তো কি সে? অহনা আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল, বলল, একই আবহাওয়া, শুধু হাওয়ার গতিটাই কেমন স্থিমিত হয়ে গেছে। একই স্থান, শুধু পথঘাট কেমন বদলে গেছে। একই সময়, শুধু বছরের ব্যবধান। একই তুমি, তাও কেমন অচেনা লাগছে। আর আমি না, কিছু না, আমি এখনো সেখানেই আছি যেখানে তুমি আমায় ছেড়ে গিয়েছিলে। অয়ন বাসায় ফিরে দেখে ওরও খাটে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ঘড়ির দিকে তাকালো অয়ন। এমন সময় ওরও সহজে ঘুমায় না। খাটের পাশে টেবিলে প্রতিদিনের মতন আজ আর লেবুর শরবতটা নেই। সেটা দেখে অয়নের মেজাজটা একটু খারাপই হয়ে গেল। সে কোনো কথা না বলে ওয়াশরুমে গিয়ে ঠাস করে দরজা আটকে দিল। সে শব্দেই ঘুম ভেঙেছে ওরুর। ওরু বলল যে অয়ন এসেছে। ওরু দ্রুত নিচে গিয়ে ফ্রিজে থাকা শরবতটা নিয়ে উপরে গেল। শরবতটা টেবিলে রেখে ওরু ভাবলো, বউ আপু কি চলে গেছে? কটা বাজে? এই সময় আমি কেন ঘুমালাম? কি হচ্ছে আবার ইদানি? ওরু আবারও নিচে চলে গেল। দেখে মো টিভি দেখছে। আপু তুমি এখানে? আমি একটু আগে তো দেখিনি তোমাকে। সরি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। বিকেলে তোমার সাথে ছাদে হাঁটার কথা ছিল, কিন্তু আমি যে কেন এতক্ষণ ঘুমালাম। আরে ব্যাপার না, তুমি ঘুম দেখে আমিও অহনার রুমে ঘুমিয়ে গেছিলাম। ও আপু রুমে? না, অহনা তো সকাল থেকে বাসায় নেই। এখনো ফেরেনি কেন? এত দেরি তো করে না। আমিও তাই ভাবছি। ওরু টেনশন হচ্ছে অহনাকে নিয়ে।
কি হলো মেয়েটার? এমনি বিয়ের বিষয় নিয়ে মন খারাপ তার। ওরু মৌকে নাস্তা দিয়ে উপরে গেল। রুমে গিয়ে দেখে অয়ন স্কাউচের উপর আছড়া হয়ে চোখ বন্ধ করে আছে। শুনছেন? বলো। চোখ বন্ধ করে বলল অয়ন, অহনা আপু সকালে বাইরে গেছে, এখনো ফেরেনি। কি? তুমি আমাকে আগে বলনি কেন? অয়ন মোবাইল হাতে নিয়ে অহনার নাম্বারে কল দিল। নাম্বার বন্ধ। অয়নের এবার টেনশন হচ্ছে অহনাকে নিয়ে। এমন তো কখনো করে না অহনা। তাহলে কি ওর কথাই ঠিক? আমার অহনা এই বিয়েতে রাজি না? রাজি না থাকলে বলতে তো পারতো। অয়ন হুট করে দাঁড়িয়ে পড়ল আর বলল, শিট, অহনা অল্পতেই কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলে। আপনি কোথায় যাচ্ছেন? রাত 8টা বাজে, বাবার ফেরার সময় হয়ে এসেছে, আর অপেক্ষা করলে চলবে না। অয়ন গাড়ি নিয়ে বের হয়ে গেল অহনাকে খুঁজতে। ওদিকে রাত 9টা বাজে। স্যার বাইক নিয়ে অহনা কলেজের পিছনে রাস্তা থেকেই রোজ অফিস থেকে ফেরে। আজও ফিরছিল। রাস্তায় চায়ের দোকানের ওখানে চোখ পড়তেই স্যার বাইক থামালো। অহনা না মেয়েটা? হ্যাঁ, অহনাই তো। এত রাতে এখানে কি করছে সে? স্যার বাইক রাস্তার এক সাইডে রেখে দ্রুত পায়ে অহনার সামনে গিয়ে দাঁড়ালো। অহনা! অহনা এখনো নিচের দিকে তাকানো। অহনা! সাদ অহনার কাঁধে হাত রেখে ঝাঁকা দিল। হুম হুম অহনা মাথা তুলে তাকালো। কিরে, এখানে এত রাতে কি করছিস তুই? ভাইয়া, কি করছিস? আচ্ছা বাদ দে, আগে চল বাসায়। অহনা ঠায় বসে এখনো। কি হলো, চল। সাদ অহনার হাত টেনে নিয়ে নিজের বাইকে বসালো। অহনাকে অয়নকে ফোন করে স্যার জানালো অহনার কথা। বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে আকাশ দেখছে অহনা। রাত তখন 11টা বাজে হয়তো। অয়ন এক কৌটায় স্প্রিঙ্গল চিপস নিয়ে অহনার পাশে গিয়ে দাঁড়ালো। অহনা বাসায় ফেরার পর অয়নের কথা মতো কেউ তাকে কোনো প্রকার প্রশ্ন করেনি। অয়ন একটা চিপস খেয়ে বলল, বাহ, স্প্রিংজেলের নিউ ফ্লেভার, চোস খেতে। অহনা চুপচাপ আকাশের দিকে তাকানো। অয়ন আবার বলল, কেউ যদি শেয়ার করতে চায় আমি মানা করবো না, তবে সেটা ফার্স্টই, কারণ পরে আমার ভালো লেগে গেলে কিন্তু আমি চাইলেও দেবো না। অয়নের কথায় অহনা তার দিকে তাকিয়ে হেসে দিল। অয়নের হাত থেকে চিপসের কৌটাটা নিয়ে খাওয়া শুরু করলো। অহনা, বলো ভাইয়া। আমি ছেলেপক্ষকে বলে দিয়েছি আমাদের সময় চাই, ডেট পোস্টপোন করতে। ভাইয়া আমি রাজি। না অহন, টেক ইউর টাইম। না ভাইয়া আমি রাজি। যেদিন ঠিক হয়েছিল সেই দিনই ফাইনাল করো। শিওর? ইয়া। অহন, হুম তুই খুশি তো? অহনা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়া। অয়ন অহনার কানের কাছে এসে বলল, খাটের পাশের ড্রয়ারে আরো 3 ফ্লেভারের চিপস রেখেছি তোর জন্য। এই বলে অয়ন চলে গেল। আর অহনা হাসছে, খুব করে হাসছে। হাসতে হাসতে কেঁদে দিল। ওর সংসারের সব কাজ শেষ করে কোনো মতে খেয়ে নিল। খেতে ইচ্ছা করে না, কেমন গন্ধ লাগে তার কাছে। রুমে ঢুকতেই ওর বমি চলে আসলো। আসবেই না বা কেন? অয়ন বারান্দায় দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট টানছে। ওর কোনো মতে নাকে হাত দিয়ে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে খাটে শোয়ার কিছুক্ষণ পর নিজের শরীরে কারো হাতের স্লাইড পেল ওর বুঝতে বাকি রইল না ছোঁয়াটা তার স্বামীর। অয়ন ওর মুখের কাছে মুখ আনতে ওর সিগারেটের বাজে গন্ধ পেল। ওর খুব বমি আসছে, সারা শরীর ঘামছে। আর আগে তো কতবার অয়ন সিগারেট খেয়ে ওই পোড়া ঠোঁট দিয়ে ওরকে কিস করেছে, লং লিপ কিস করেছে। তখনও তো এমন সিগারেটের স্মেল পেত ওর অয়নের থেকে। প্রথম প্রবলেম হলেও পরে অভ্যেস হয়ে গিয়েছিল ওরুর। তবে আজ এত খারাপ কেন লাগছে জানা নেই তার। কিছুক্ষণ সহ্য করলেও যে না অয়ন ওরুর ঠোঁটে ঠোঁট মিলালো, ওরুর যেন বমি ঠেলে এলো। ওরু সাথে সাথে অয়নকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে ওয়াশরুমে দৌড় দিল। ওর এমন টাইপের ব্যবহার অয়ন আশা করছিল না। মেসেজটা বিগড়ে গেল অয়নের। সেদিন রাতে অয়ন ওরুকে এই বিষয়ে আর কিছু বলেনি। ওর ওয়াশরুম থেকে বের হয়ে দেখে অয়ন ঘুম। ওর মাঝে অনুশোচনা বোধ কাজ করছিল তখন। এভাবে স্বামীকে ধাক্কা দেওয়া ঠিক হয়নি তার। তবে তারও যে শরীর ভালো না, কি করবে সে? কি হয়েছে তার বুঝছিল না ওরও। এইভাবে কেটে যায় 1 মাসের মতন। বমির পরিমাণটা বেড়েই চলেছে ওরুর। খেতে পারে না, তবে ক্ষুধাও লাগে তার খুব। অল্পতেই ক্লান্তির পরিমাণটা বেড়ে চলেছে ওর শরীরে। কাউকে কিছু বলতেও পারে না। একদিকে অহনার বিয়ে, তাই কাজ আরো বেড়ে গেছে ওরুর।
পাত্রপক্ষের সাথে কথা বলে বিয়ের ডেট আরো 1 সপ্তাহ পিছিয়ে ছিল অয়ন। ছোট বোনকে বিয়ে দিবে আর খোঁজ খবরও নিতে চেয়েছিল সে। তবে এর মাঝে কাকে বলবে ওর শরীরের এই অবস্থার কথা। এদিকে আরোহী বাড়ি চলে এসেছে। প্রেগন্যান্সির 4 মাস চলছে তার, আর মোয়ের 2.5 মাসের মতন। আর অহনা তো এই 1 মাসে কেমন যেন চুপচাপ হয়ে গেছে, কথা বলে না তেমন একটা। এমনকি নিজের হবু বরের চেহারাও দেখেনি এখনো সে, দেখার ইচ্ছাই নেই তার। এর মাঝে অনেকবারই 2 পরিবার থেকে অহনার ছেলেটার সাথে দেখা করার কথাও বলেছিল। অহনা রাজি হয়নি। ফেসবুক অ্যাকাউন্টও দিয়েছে, অহনা চেক করেনি। লাইফের উপর থেকে কেন জানি তার আগ্রহটাই উঠে গিয়েছে। ইদানিং ওরু অয়নের থেকে আরো দূরে দূরেই থাকে। এটা অয়নের মতেই সহ্য হচ্ছে না। অয়নের ধারণা ওরু তাকে ইগনোর করছে। অয়ন ওরুকে এই নিয়ে কিছুই বলে না, কথাই বলে না। ইদানিং দুজন দুজনের সাথে। অয়ন তার ইগোর কারণে, আর ওরু তার ভয়ে। ওরু সাহস কি করে হয় তাকে ইগনোর করার? অয়ন শুধু এটাই ভাবে। অহনার বিয়ে, শপিং সব আরোহী করেছে, অহনার সাথেও ছিল। তবে অহনা কিছুতেই তেমন আগ্রহ নেই। সাথে চৌধুরীকেও দাওয়াত দেওয়া হয়েছে। বেশ ধুমধাম করেই আয়োজন চলছে বিয়ের। অয়ন হাসপাতালে যাবার আগে ওরুকে ডাক দিল। জি, ডেকেছেন? এটা রাখো। এটা কি? 1 লক্ষ টাকা আছে এতে। অহনার জন্য সোনার গহনা বানাতে দেওয়া আছে। আছে, বিল পে করে গহনা নিয়ে আসবে। আমি? তো প্রবলেম কি? 40,000 টাকা দেওয়া আছে, বাকি দিয়ে নিয়ে আসবে। গলার হার, কানের দুল, চুড়ি, আংটি। এটা আমাদের পক্ষ থেকে অহনার বিয়ের উপহার। ওকে আগে থেকে বলবা না, এনে রাখবা, রাতে এসে একসাথে দেবো। ঠিক আছে। গাড়ি পাঠিয়ে দিব আমি। আর মৌকে বলেছি সে যাবে তোমার সাথে। জি ঠিক আছে। অয়ন রুম থেকে বের হতে গিয়ে আবার ফিরে এলো। ওরু, গহনা আনার পর মেবি 20,000 টাকা বাঁচবে। ওখান থেকে নিজের জন্য জ্বালাকি কিনে নিও। 12 থেকে 3টা শাড়ি কিনবে নিজের জন্য। অনুষ্ঠানে পুরোনো শাড়ি যেন না পড়তে দেখি। আর যা যা লাগে সব কিনে এনো। আরো টাকা লাগলে বলো। ওরু মাথা নাড়িয়ে সম্মতি দিল। অয়ন বের হবার 5-6 মিনিটের মধ্যেই আরোহী আসলো। ওরু, আরে আপু, আপনি এই অবস্থায় উপরে এলেন কেন? আমায় ডাকতেন। আরে ব্যাপার না, চলো আজ তোমার মার্কেটে যেতে হবে আমাদের সাথে। আমি কেন আপু? কেনাকাটা আছে। কিন্তু আপু, আমি আজ মৌ আপুর সাথে যাব। আচ্ছা, তা একসাথে যাবনি। আচ্ছা আপু। ওরু মার্কেট থেকে ফিরে মৌকে নিজের শারীরিক অবস্থার কথা বলল। আরোহীকে বলতে চেয়েছিল, কিন্তু প্রেগন্যান্সির মাঝে বিয়ের সব কাজ ওকে দেখতে হচ্ছে তার, তাই মৌকে বলল। আচ্ছা, তোমার কি এই মাসে পিরিয়ড হয়েছে? ওরু মাথা নাড়িয়ে না বলল। ডেট কবে ছিল? গত মাসে বান্দরবান গেলাম না, তার পরের উইকে ডেট ছিল, হয়নি। আর এখনো ডেট চলে, হচ্ছে না। ও, বাইরে ছিলাম তখন বললে না কেন বলো তো? আচ্ছা দাঁড়াও, আমি দেখি আমার কাছে আছে কিনা। কি আপু? প্রেগন্যান্সি কিট থাকার কথা, ও অনেকগুলো এনে দিয়েছিল। প্রেগন্যান্সি কিট কথাটা শুনে ওর যেন থমকে গেল। না নেই, আমিও না, কি বোকা আমি, তোর বাড়িতে নেই। আর ব্যাগ নিয়ে তোর ঘুরি না। দাঁড়াও, তোমার ভাইয়াকে আনতে বলছি। না আপু। কেন? উনি কি ভাববেন? কিছু না, তোমার কথা বলবো না। রাতে সাত ফিরে মৌকে ওগুলো এনে দিল। কেন লাগবে এখন তোমার এই জিনিস? এমনি, নিচে যাও, আমি আসছি। মৌ ওরকে আগেই চেক করার নিয়ম বলে দিয়েছে। এটা রাখো, কাল সকালে উঠে চেক করবে, আর আমি আসলে আমাকে বলবে, কেমন? ওরু কাপা কাপা হাতে প্যাকেট নিল। ওরও ভয় লাগছে, কি হবে রেজাল্ট? যদি পজিটিভ হয় তাহলে সে কি করবে? এত সুখ কি তার কপালে সইবে? ওরু রুমে গিয়ে দেখে অয়ন ল্যাপটপে কাজ করছে। ওরু গুটি গুটি পায়ে গিয়ে খাটে শুয়ে পড়ল। অয়ন আজকাল অনেক ব্যস্ত বিজনেসের কাজে। ওরু দূরে দূরে থাকায় অয়নের রাগ হলেও কাজের চাপে কিছু বলার এনার্জি তার নেই। আজ অহনার গায়ে হলুদ। সকাল থেকে সবাই কাজে অনেক বিজি। অনেকও সকাল সকাল চলে এসেছে। অয়ন আজ হাসপাতালে যায়নি। সাদার নিষেধ হুসাইন ও অফিস থেকে 3 দিনের ছুটি নিয়েছে। সবাই যে যার কাজে বিজি। দুপুরের দিকে ওরও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। সে মা হতে চলেছে। 3 বার চেক করেছে, প্রতিবারই পজিটিভ এসেছে।
এক অদ্ভুত অনুভূতি কাজ করছে অরুর মাঝে। শরীরের কষ্ট, ক্লান্তি সবচেয়ে এই অনুভূতির কাছে তুচ্ছ। আজ কেন যেন অরুর নিজের মায়ের কথা খুব মনে পড়ছে। আর যদি মা বেঁচে থাকতো তাহলে এই মুহূর্তে আমার কি করা উচিত, কিভাবে চলা উচিত আমাকে বলে দিত। আচ্ছা, অয়ন যখন জানবে উনি কিভাবে রিয়েক্ট করবে, অনেক খুশি হবে। আজ রাতে বলবো অয়নকে যে উনি বাবা হতে চলেছেন। গায়ে হলুদের অনুষ্ঠানটা ভালো করে সম্পন্ন হতে। বেলা 3টা বাজে। হয়তো গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য অয়ন একটা সাদা পাঞ্জাবি চুজ করেছে। তার মতে পাঞ্জাবি সাদাই বেস্ট, অন্য রঙের পাঞ্জাবি সে পছন্দ করে না। অয়ন ফাইনাল ভাবে কাজ দেখতে দেখতে হঠাৎ তার নজর গেল সামনে দাঁড়ানো তার বইয়ের দিকে। পাটিসাপটা পিঠা বানিয়ে উপরে নিয়ে আসছে অরু। অয়ন অরুকে দেখে বড়সড় একটা ধাক্কাই খেল। হলুদ একটা সিল্ক জামদানির শাড়ি পরেছে অরু। গহনা বলতে সে অয়নের দেওয়া হীরের নাকফুল। চুলগুলো পিঠে ছড়িয়ে দিয়ে এক সাইডে মেজেন্টা ফুলের টিকলি পরেছে সে। চোখে মোটা কাজল, হালকা কমলা রঙের লিপস্টিক। অপরূপ এক সুপর্ণা নারী লাগছে তাকে। অয়ন মুগ্ধ নয়নে দেখছে তার বউকে। হঠাৎ অয়নের নজর গেল ওর কোমরের দিকে। শাড়ি সরে পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। অয়নের রাগ যেন চট করে চরম পর্যায়ে চলে গেল। কিরকম কেয়ারলেস মেয়ে, এত লোকের সামনে পেট বের করে এসেছে। কত ছেলেরা আছে এখন ছাদে। অয়ন মনে মনে বলছে আসলে ওর শরীরটা তেমন ভালো না। তারপর কাজ সেরে কেবল শাড়ি পরে সেজেছে। শাড়িটা ঠিক আছে কিনা চেক করতে যাবে, তখনই আরোহী কাজে রেখেছিল তাকে, তাই পেটের দিকটা খেয়াল করেনি সে। অয়ন ওর কাছে গিয়ে এগিয়ে গেল দ্রুত পায়ে। ওর কাছে গিয়ে পেটের কাছে শাড়ি দিয়ে ঢেকে দিল। প্রীতি অয়নের স্পর্শ পেয়ে কেঁপে উঠল ওর। পাশে তাকিয়ে অয়নকে দেখলো তার দিকে রাগি চোখে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলতে যাবে তখন মৌ এসে পড়লো। ওরু, কতক্ষণ ধরে খুঁজছি তোমায়, এসো এদিকে। ওরুকে হাত ধরে টেনে নিয়ে গেল মৌ। অয়নের মেজাজ ওরুর কাছে গিয়ে আরো খারাপ হয়ে গিয়েছিল, কারণ ওরু নেটের হাতওয়ালা মেজেন্টা ব্লাউজ পরা, তাই পুরো হাতই দৃশ্যমান তার। মৌ ওরুকে এক সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, টেস্ট করেছিলে? কি এসেছে? পজিটিভ। ওয়াও, কংগ্রাচুলেশন। মৌ ওরুকে জড়িয়ে ধরলো। ভাইয়াকে বলেছো? না আপু, রাতে বলবো। ওকে। ওনাকে না বলা পর্যন্ত কাউকে বলো না আপনি। ওকে ওকে। কত খুশির নিউজ বলো তো ওরু। এই বাড়িতে 3-3টে বাবু আসতে চলেছে, আর সবার পরপর আরোহী আপি, তারপর আমি, তারপর তুমি। মা হবার এই ফিলিংসটা কেমন? এই দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ আপু। আমার কাছেও। হয়তো এই পৃথিবীর সব মেয়ের কাছে। হ্যাঁ রে। ওরু হাসছে। অয়ন ওরু আর মৌয়ের দিকে এক নজরে তাকিয়ে আছে। কত হেসে হেসে কথা বলছে ওরু। ওই আমার সাথে তো বলে না, আর পেট বের করে শাড়ি আর নেটে ব্লাউজ পরার মতো এত বড় অপরাধ করেও কি সুন্দর হাসছে। অয়নের প্রচুর রাগ হচ্ছে, আর রাগটা আরো বেড়ে গেল যখন অহনার বন্ধুদের মধ্যে একজন ওর কাছে গিয়ে বলল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক সুন্দর লাগছে ভাবি। ধন্যবাদ। ওরও এটা খেয়ালই করেনি যে অয়ন তাদের খেয়াল করছে। আর কেউ কথা বললে না জবাব দেওয়াটা অভদ্রতা। ওরুর বয়স কম, অহনার বন্ধুটার ওরুর থেকে বেশি একটা বয়সে বড় না। এত কথা কিসের তাদের মাঝে, ভাবছে অয়ন। অয়নের মাথায় রক ফুলছে ওরুর অন্য পুরুষের সাথে কথা বলাতে। ভাবি, আমি অহনার কাছে আপনার কথা অনেক শুনেছি। আপনাদের বিয়েতে আসা হয়নি আমার। ও আচ্ছা ভাইয়া থাকেন, আমি অহনা আপুর কাছে যাই। ওরও যেতে নেবে ধাক্কা খেলা এক বয়স্ক মহিলার সাথে। সে আর কেউ না, সাথী চৌধুরী। এমনি অয়ন ওরুর উপর রেগে আগুন ছিল, তার উপর সোনায় সোহাগা তিনি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। ও আচ্ছা ভাইয়া থাকেন, আমি অহনা আপুর কাছে যাই। ওরও যেতে নেবে ধাক্কা খেলা এক বয়স্ক মহিলার সাথে। সে আর কেউ না, সাথী চৌধুরী। এমনি অয়ন ওরুর উপর রেগে আগুন ছিল, তার উপর সোনায় সোহাগা তিনি। আই এম রিয়েলি সরি আন্টি। ইটস ওকে। তুমি কে?
অরু অয়নের বউ? জি। সাথী চৌধুরীর সাথে সাথে অরুকে জড়িয়ে ধরলো, তারপর ব্যাগ থেকে একটা গয়নার বাক্স অরুর হাতে দিল। এটা কি? আমায় কেন দিচ্ছেন আন্টি? সাথী চৌধুরীকে দেখে অয়নের যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে। তারপর অরুর ওনার সাথে এত আদিক্ষেতা যেন অয়নের মনকে আরো বিষিয়ে তুলল। অয়নের আর সহ্য হলো না সেটা। ঘটঘট করে সে নিচে চলে গেল ছাদ থেকে। নাও বৌমা, এটা তোমার জন্য এনেছি, আমি তোমার শাশুড়ি মা। না আন্টি, আমি এটা নিতে পারবো না। অরু ওনার থেকে সাথে সাথে দূরে সরে এলো। সরি, আসছি, আপনি বসেন। অরু চলে গেল। অয়নের মাথায় যেন রক্ত উঠে গেছে রাগে। ও, এই জন্য ওর গত 1 মাস আমার থেকে দূরে থেকেছে। কারণ পরিষ্কার, ওর এখন চোখ ফুটে গেছে। ওরও বাকি মেয়েদের মতো, ওর এখন অন্য পুরুষ চাই। তাই তো আজ ওই ছেলের সাথে কথা বললো সে। আর সাথী চৌধুরী, ওনার সাথে ওর এত খাতির। নিশ্চয়ই ওর সাথে ওনার আগে থেকে পরিচয় আছে। এর মানে উনি ওরকে এসব শিখিয়েছে। খুন করে ফেলবো ওরকে। ওর শুধু আমার, ওর উপর শুধু আমার অধিকার। আমার ওরু সেজে গুজে অন্য পুরুষের মন ভোলাচ্ছে, আজ আমি ওরকে ছাড়বো না। অরু অহনার রুমের দিকে যাচ্ছিল, হঠাৎ কেউ যেন অরুর হাত টেনে ভেতরে নিয়ে গেল। কে কে? চিৎকার দিতে যাবে, অয়ন মুখ চেপে ধরল। কেন, অন্য কাউকে আশা করেছিল বুঝি? না না। অয়ন দরজা আটকে ওরকে দেয়ালের সাথে চেপে ধরল। লাগছে, ছাড়ুন। অয়ন আরো জোরে চেপে ধরল অরুকে। এখন আর আমার ছোঁয়া কিস করা ভালো লাগে না তোমার? মানে? বলো না, লাগে না? আগে তো লাগতো, কিছু বলতে না, আর এখন ধাক্কাও দাও। সরি, সেদিন। কি ভেবেছিলে সেদিনের আচরণ ভুলে গেছি আমি? আমি। চুপ, উত্তর দাও। আমার ছোঁয়া ভালো লাগে না? তাহলে কি আর কারো ছোঁয়া মনে করেছে কি? ছি, এসব কি বলছেন? অয়নের মুখে এত নোংরা কথা ওরও আশা করেনি। আরে কিসের ছি, বলো না। বলো, কোন সাহসে সেদিন আমাকে ধাক্কা দিয়ে চলে গিয়েছিলে? বমি করছিলে না? এইভাবে আমাকে অপমান করার সাহস কে দিয়েছে তোমায়? ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এমনি শরীরটা তার দুর্বল। খারাপ লাগে আমার ছোঁয়া খুব, তাই না? অয়ন ওরকে ধাক্কা মেরে স্কাউচের উপর ফেললো। ওর উঠতে গেলে অয়ন তার দুহাত চেপে খাটের সাথে মিশিয়ে ফেললো। প্লিজ ছেড়ে দিন, আমার শরীরটা ভালো না। কি হয়েছে তোমার শরীরে? শাড়ি খুলো তো দেখি। না প্লিজ। ওরু, অয়ন ওর ব্লাউজের উপর হাত বুলালো। কি টাইপের ব্লাউজ পরেছো তুমি? সম্পূর্ণ হাত দেখা যাচ্ছে। ও, তোমার হাত ছোড়া কত ধবধবে ফর্সা সেটা বাইরে পুরুষকে দেখাতে বুঝি? ওর কেটে দিল। কি বলছেন এসব? আমার শাড়ির ব্লাউজ বানানো হয়নি, তাই বড় আপু এটা পরতে দিয়েছেন। পড়তে দেবে আর তুমি পড়বা? তার উপর এই পরে ছাদে চলে গেলে? উপস, সরি, তোমাকে এত কথা বলার কোনো মানেই হয় না। এখন শুধু। অয়ন এবার ওর শাড়ি সরিয়ে পেটে হাত দিল। আর এই পেটটা কাকে কাকে দেখিয়েছো এতক্ষণে? কি বলছেন এসব? আমি ইচ্ছে করে। অয়ন ওর উপর থেকে একটু উঠে স্কাউচের উপরে রাখা সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট বের করলো। মুখে নিয়ে লাইটার দিয়ে সিগারেটটা ধরালো। এক টান দিয়ে ওর মুখের কাছে ধোঁয়া ছাড়লো। ওর মুখ সরিয়ে নিয়ে ওয়াক টানলো। বমি আসছে তার। অয়ন এবার বাঁকা হাসলো। আগে সিগারেট খাওয়া ঠোঁটে চুমু খেতে প্রবলেম হতো না, এখন বমি আসে। গুড। ওর পেটে হাত বুলালো অয়ন আর বলল, হ্যাঁ, ঠিক এই জায়গাটুকুই দেখা যাচ্ছিল। অয়ন ওরুর পেটের সেই জায়গার উপর জ্বলন্ত সিগারেট চেপে ধরলো। ওরু চিৎকার দিয়ে উঠলো ব্যথায়। আর কি করছো? বাড়িতে মেহমান তো। ওরু ফুপিয়ে ফুপিয়ে কাছে, প্রচুর যন্ত্রণা হচ্ছে তার। আর অয়ন ওরুর পেটের একটা জায়গায় সিগারেট দিয়ে পুড়িয়ে ক্ষান্ত হয়নি। যেটুকু পেট দেখা গিয়েছিল ছাদে সারে সরে, সেটুকু জায়গায় এক এক করে ছ্যাঁকা দিল। ওরু আর সহ্য করতে পারছে না, চাপা আর্তনাদে ছটফট করছে সে। কষ্ট হচ্ছে না খুব? অয়ন এবার সিগারেট ফেলে ওরুর কাছে এলো। ওরু শাড়ির আঁচল সরিয়ে ফেললো সে। ব্লাউজের হুকগুলো খুলে ব্লাউজটা এক প্রকারে টেনে খুললো সে ওরুর গা থেকে। ওরু ডান হাতের বাহুতে কিছুক্ষণ হাত বুলিয়ে হঠাৎ কামড় বসিয়ে দিল অয়ন। ওরুর জান বের হয়ে গেল যন্ত্রণায়। চিৎকার দেবে তার শক্তিও নেই। ওরু শুধু ফুপিয়ে ফুপিয়ে কাছে। ওরুর দু হাতের বাহুতে এভাবে অসংখ্য কামড় বসালো অয়ন। ওরু একসময় সেন্সলেস হয়ে গেল যন্ত্রণায়।
রাত তখন 1:45। নির্জন রাস্তা দিয়ে ড্রাইভ করছে অয়ন। প্রচুর ড্রিঙ্কস করেছে আজ সে। পুরোই মাতাল অবস্থা তার। দুই হাতের আঙুলগুলো রক্ত জমাট বেঁধে কেটে ছিলে একেবারে একাকার। একটু আগেই দেওয়ালে ইচ্ছে মতন ঘুষি মেরে হাতের আঙুল ফাটিয়েছে অয়ন। কি করবে এই হাত দিয়ে? আজ ওর গায়ে হাত তুলেছে সে। কি করবে? তার সে সান্ত্বনা চায় না। অয়নের এই নারী জাতির উপর বিশ্বাস নেই। তার মা যদি এত বছরের প্রেম, বিয়ের মতন পবিত্র বন্ধন, স্বামী ও 3 সন্তান ছেড়ে চলে যেতে পারে অন্য পুরুষের হাত ধরে, তাহলে সে আর কাকে বিশ্বাস করবে? সে তো শুনেছিল এই অত্র পৃথিবীতে মায়ের থেকে শ্রেষ্ঠ নাকি কেউ হয় না। একজন সন্তান তার মায়ের নজরেই প্রথমেই দুনিয়াকে চিনতে শিখে, জানতে শিখে। কি করবে অয়ন? তার মাঝে যে পজিটিভ কিছুই আর বাকি নেই, সবই নেগেটিভ। তার নজর, চিন্তা ভাবনা, আচার আচরণ, মন মানসিকতা সবকিছুর মাঝে নেগেটিভিটি। অয়ন এর নজর অনিচ্ছাকৃত ভাবে সাদা কেউ কালো দেখে। অরুকে সেই কথাটার মাঝেও বলেছিল। ও তা অরু এই কথার সাথে মিলিত বক্তব্য ছিল। থাক না আপনার মধ্যে সব নেগেটিভিটি, ক্ষতি কি? আমার মাঝে তো আছে পজিটিভিটি। নেগেটিভ পজিটিভই তো আকর্ষণ করে সবসময়। না, ভুল ধারণা তোমার। প্লাস মাইনাসে সব 0 হয়ে যায়। কাজেই আমার মাঝে নেগেটিভিটি আর তোমার মাঝে পজিটিভিটি মিলে সব অস্তিত্বহীন হয়ে যাবে। অয়ন চায় না যে আরোহী, অয়ন আর অহনার মতন মায়ের আদর থেকে বঞ্চিত থাকুক কোনো সন্তান। তার যে খুব কষ্ট হয়, খুব ভয় হয় তার সন্তানও যদি তার মতন কষ্ট পায়। সে যে চাইলেও অরুকে বিশ্বাস করতে পারে না। অয়নের ধারণা অরু সুন্দরী, মোটামুটি শিক্ষিত, তাই সে চলে যাবে অয়ন আর তার সন্তানকে ছেড়ে। না, অয়ন অরুকে ভালোবাসে না। ভালোবাসলে 6 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে আজ সে হাত তুলতে পারত না। ভালোবাসলে গত 2 মাসে অরু প্রেগনেন্ট জানার পরও নেশা করে ফিরে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো না। হ্যাঁ, এর মাঝে আরো 3.5 মাস কেটে গেছে। অরুর প্রেগনেন্সি 5 মাস পুরে 6ষ্ঠ মাসে পড়েছে। বলা চলে যে সে এখন 6 মাসের অন্তঃসত্ত্বা। অরু মা হবে, তাদের সন্তান আসতে চলেছে। এটা জানার পর প্রথম 1 মাস সব স্বাভাবিকই ছিল অয়ন আর অরুর মাঝে। সামনাসামনি না দেখলেও অয়ন অরুর অনেক খেয়াল রাখতো, আড়ালে আবডালে। অয়ন ভেবেই পারছিল না সেও বাবা হতে চলেছে। তার ছোট্ট অংশ অরুর মাঝে ধীরে ধীরে বড় হয়ে উঠছে। তবে কথায় আছে না, সুখের সময় যে বেশি দিন স্থায়ী থাকে না। ওর সুখের সংসারে বাদ সাধলে তার প্রেগন্যান্সি 3 মাস পুরে যেই না 4র্থ মাসে পড়লো, তার কিছুদিন পর থেকে অয়নের অ্যালকোহলের নেশা ধরলো। এই নেশার ঘোরে প্রায় প্রতি রাতেই ওর সাথে যে সে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো তার প্রমাণ মিলত রোজ সকালে ওর বিবস্ত্র শরীর দেখে। ওদিকে ওরও ভেবেছিল এই সন্তান তার সম্পর্কটাকে ঠিক করে দিবে, বাকি 5টা স্বামী স্ত্রীর সম্পর্কের মতো। কিন্তু এখন ওর নিজের সন্তানের অস্তিত্ব নিয়ে সন্দেহান। ভয় হয় ওরুর, ভয় হয় যে ছোট্ট সোনাটার কিছু না হয়ে যায় তাদের। অয়নকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করতো ওরও প্রথম বাধা দিকেও, ইদানিং আর দেয় না সে। বাধা পেলে যদি জোর করে শারীরিক সম্পর্কে অয়ন লিপ্ত হয় তার সাথে, তাহলে সন্তান আঘাত পেতে পারে বলে ওরূপ ধারণা। তাই সে এখন অয়নকে আর বাধা দেয় না, তা দেওয়াই সে শ্রেয় মনে করে। ও জানে ইদানিং অয়নের হুঁশ থাকে না মিলনকালে, তবে যদি নেশার ঘরে কম থাকে বা থাকে না সেদিন কিন্তু অয়ন অরুকে টাচ করে না। তবে এখন অরু অয়নকে প্রচুর ভয় পায়, প্রায় এক প্রকার কাঁপে অয়নকে সামনে দেখলে। এখন আজকাল অয়নের দিকে মানুষ বলে মনে হয় না তার, জানোয়ার মনে হয় নিজেকে। অয়ন কাউকে বিশ্বাস করে না, অরুকেও তো বিশ্বাস করে না। তবু অরু অয়নকে ছেড়ে চলে যাবে, এই কথাটাও যে অয়ন ভাবলে শিউরে ওঠে। অয়নের মনে পড়ে গেল 3.5 মাস আগের অহনার গায়ে হলুদের দিনের কথা। কত অমানসিক অত্যাচার করেছিল সে ওই দিন অরুর সাথে। অরুর যন্ত্রণার ঠেলায় সেন্সলেস হয়ে পড়েছিল সেদিন। অরুর যখন জ্ঞান ফেরে তখন বিকেল 5:30। অরু কোনো মনে উঠে বসেছিল, হাতের জ্বালা কম ছিল, বেশি কষ্ট হচ্ছিল পেটের যন্ত্রণায়। ফোসকা পড়ে গেছে পেটের পোড়া জায়গাটায়। উনি এমনটা করতে পারলেন? কেন করলেন? কি দোষ ছিল আমার? অরু পেটে হাত দিয়ে বলল, সোনাটা, বাবাকে ভুল বুঝিস না প্লিজ। তুই কি ব্যথা পেয়েছিস? কষ্ট পাস না? আমি একটু ব্যথা পাইনি বলে হুহু করে কেটে দিল অরু। হঠাৎ ওরুর নজর গেল খাটের পড়ে থাকা সুতি একটা মেজেন্টা ব্লাউজের দিকে। হয়তো অয়ন রেখে গেছে। অরু আস্তে আস্তে গিয়ে ব্লাউজটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। অয়ন সাদের সাথে ছাদে দাঁড়িয়ে গল্প করছিল।
ছেলে পক্ষ আসেনি গায়ে হলুদে, আর ছেলেরও গায়ে হলুদ। যার যার বাড়িতে ঘরোয়া অনুষ্ঠান করছে। ছেলে পক্ষরা সকালের বিয়ে তত্ত্ব দিয়ে গেছে, আর একটু আগে আরোহী আর অনেক গিয়ে তত্ত্ব দিয়ে এলো। ওর সুতির ডিশ হাতওয়ালা ব্লাউজটা পরে বের হলো, সেজে নিল একটু, না হলে সবাই বুঝে যেতে পারে কিছু একটা হয়েছে। ওরু অহনার রুমে যেতেই অহনা বলল, কি গো, এই তোমার সময় হলো ভাবি আসার? তোমার জন্য এখনো চুল বাঁধা হয়নি আমার, এসো বেঁধে দাও। সাদ অয়নকে বলল, দেখো অহনা আসছে। অয়ন অহনাকে এক নজরে দেখে নিল। অহনার এক পাশে আরোহী আর এক পাশে মৌ, তাহলে অরু কই? অয়নের নজর অরুকে খুঁজছে। হঠাৎ চোখ আটকে গেল তার। অরু গুটি গুটি পায়ে সবার পিছনে হেঁটে আসছে। অয়নের খুব অনুশোচনা হচ্ছে একটু আগের করা কাজ নিয়ে। কতটা ব্যথা পেয়েছিল মেয়েটা, কিন্তু কি করবে সে? তার যে মাথায় সহজে রাগ ওঠে না, আর একবার উঠলে সে রাগ খুব খারাপ আকার ধারণ করে। ওর সারা অনুষ্ঠানে অয়নের আশেপাশে ছিল। অয়নের ভয় যেন তাকে জেগে বসেছে। ভাবি, একটু এগিয়ে আসুন, আপনাদের কয়েকটা কাপল ছবি তুলি। ওরু অয়নের দিকে তাকিয়ে আছে। অয়ন নিজে পিছিয়ে সরে এলো। এবার উঠো ছবি। ভাইয়া, ভাবিকে একটু ধরেন, ক্লোজ হন। অয়ন যেই না ওরুকে কাছে টেনে নিল, ওরু ব্যথায়। অয়নের সাথে সাথে ওরুর বাহু ছেড়ে হাত ধরলো। এভাবে কয়েকটা ছবি তুললো অহনার বন্ধু। সেদিনের ছবি থেকেই একটা ছবি এখন অয়ন ওরুর রুমে বড় করে টাঙানো। সেদিন ওরুকে এত সুন্দর লাগছিল যে অয়নের বারবার ওরুকে ছুঁয়ে দিতে মন চাচ্ছিল। সেদিন রাতে আর গুটিসুটি মেরে খাটে বসেছিল, পরনে তার সুতি একটা শাড়ি। অয়ন রুমে ঢুকে দরজা বন্ধ করার সাথে সাথে ওরু কেঁপে উঠলো। অয়ন ওরুর কাছে গিয়ে বসলো। অরু, দেখি ব্লাউজটা খোলো। ওরু টলমলে চোখে অয়নের দিকে তাকিয়ে আবারও মাথা নিচু করে ফেললো। কি হলো? অয়ন ওরুর শাড়িতে হাত দিতে যেতেই ওরু কেঁদে দিল। প্লিজ না। তাহলে তুমি খোলো। ওরু ব্লাউজটা খুলতেই অয়ন ওরু দুবাহু কামড়ে দাগগুলোতে মলম লাগিয়ে দিল। আবার যেগুলো পছন্দ না সেগুলো আর কোনোদিন করবে না। দেখি পেটটা। না থাক। অয়ন ওরুর পেটের দিকে তাকাতেই তার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল।